বিএনপির ভেতরে এখন একটি ঈদের মতো খুশির আমেজ। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে বিএনপির ভেতরে। মোদিজি তার দল বল নিয়ে বৈশা ছিল, ইউনূস স্যার ঢুকতেছে, মনে আছে সবাই দাঁড়ায় যাইতেছে, আর এখানে ইউনূস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো। ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন, এটাই হলো ভালোবাসা। যেগুলা আগে পাচার হয়ে গেছে সেগুলো তো ফেরানো কষ্টকর, আমরা জানি। তবে যেগুলো রানিং আছে, বাংলাদেশে আছে, হয়তো মানুষটাও আছে, আপনি ক্ষমতায় আছেন, আপনার উচিত আপনার পিএস এর ব্যাপারে রাষ্ট্রকে অ্যাকশনে পাঠানো, সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করা, যে আপনার পিএস এর নামে 300+ কোটির যে অভিযোগ আছে সেটার রেজাল্ট কি হলো জাতিকে জানানো। কারণ আপনার উপরেই একটা অংশ মানুষের সন্দেহ তৈরিয়েছে যে পিএস 300 কোটি খাইছে, উপদেষ্টা আসিফ কি কিছু খায় নাই। আবার আপনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসও তিনিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, আর প্রত্যেকটাই টাকা পয়সার সাথে কানেক্টেড। লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। রমজানের পূর্বেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা টানাপেরন চলতেছিল গত কয়েক সপ্তাহ পর্যন্ত। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বান ছিল নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যেই। অন্যদিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলাম বলেছিলেন জুনের মধ্যে করলে আপত্তি নেই, তবে রমজানের আগে ফেব্রুয়ারির মাসের দিকে করলে তাদের পরামর্শ হচ্ছে সেটা হলেই ভালো হয়। অবশেষে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সেই বৈঠকটি হয়ে গেল আজকে 13ই জুন, যেটা নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশের সকল প্রকারের মানুষ এবং অনেক আকাঙ্ক্ষা আশায় ছিল বিএনপি এবং মানে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষায় ছিল বিএনপির নেতাকর্মীরা যে কী আলোচনা হবে। অবশেষে বৈঠক হলো ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার মধ্যে। কী আলোচনা হলো দর্শক সব কিছুই বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ যেই বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় কয়েকদিন যাবৎ একদম টকবক করতেছিল, মানে গরমে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের জানার আগ্রহ আছে, তবে বিস্তারিত দেখতে থাকুন আজকের ভিডিওটি পুরোপুরি, তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। দুজনের দেখা হওয়াটা খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগছে, কিন্তু এই দেখাটা কি শেষ দেখা? আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। এটা কি শেষ দেখা? আবার দেখা হতে পারে। মিল মহব্বত হয়েছে, একটু মিল মহব্বত হয়েছে। এবং প্রথম যখন দেখা হইলো, দেখেন একটা জিনিস খেয়াল করে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু দরজা থেকে বের হয়ে যায়, উনি যখন বুঝতে পারছে যে আমার রুমের সামনে চলে আসছে, উনি বের হয়ে যেয়ে হাত মিলাইলেন এবং দুজনে এত সুন্দরভাবে কথা বললেন। প্রথম কথাটা ছিল যে মা আপনাকে সালাম দিছে, এবং ইউনূস স্যারও আবার সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে। তারপরে বসলো, ওয়েদার নিয়ে কথা বললো যে সকালের ওয়েদারটা খুবই ভালো। তারেক রহমান সাহেব আবার বললো দুপুরের দিকে একটু গরম পড়বে। এবং তারেক রহমান সাহেবের বসাটা ভাই, ওই বসার মধ্যেই বোঝা যায় যে ভক্তি শ্রদ্ধা। হাত দুইটা রাখছে নিজের রানের উপরে, ঠিক এভাবে তারপরে কথা বলছে এবং মুখে হাসি ছিল। ইউনূস স্যারেরও হাসি ছিল। গেছিল কিন্তু প্রেস সচিব ডক্টর খলিলুর রহমান, আমির খসরু সাহেব, আরো একজন ভদ্রলোক ছিল, আরো দুজন ছিল। ওনারা আধা ঘন্টা ছিল, সবাই মিলে আধা ঘন্টা কথা বলছে। তারপরে ওনাদেরকে সসম্মানে বের করে দুইজনে, মানে দুই নেতা 1 ঘন্টা আলাপ করছে। কিন্তু ওই 1 ঘন্টা আলাপ কি এটা কিন্তু আমরা জানি না। বাইরে আসা প্রেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু সাহেব, আরো এক ভদ্রলোক ছিল, উনি কোনো কথা বলে নাই। মজার ব্যাপার কি জানেন, বাইরে এসে তো প্রেস সচিবেরই কথা বলার কথা, কিন্তু কথা বললো ডক্টর খলিলুর রহমান এবং তার পাশে বসা আমির খসরু, যে আমির খসরু সাহেব তার পদত্যাগ চাইছিল, কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবই সব কথার উত্তর দিছে। আর আমির খসরু সাহেবের মুখে হাসি ছিল না। কিন্তু তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বাইরে আসতেছে তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল। পুরো প্রেস দাঁড়ায় ছিল, উনি হাত নাইরা চলে গেছে, উনি কোনো কথা বলে নাই। কথা বলার জন্য ওই যে ওনাদেরকে দিছে। ওইখানে কি কথা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হইতে পারে। দুই নেতা এটা সিদ্ধান্ত নিছে, খুবই ভালো কথা। তবে এখানে বিরাট বড় কিন্তু আছে। কিন্তুটা কিন্তু বলছে, সে কিন্তুটা কি, জুলাই সনদপত্র। হ্যাঁ, আমির খসরু সাহেব বলছে এই জুলাই সনদপত্রের প্রশ্নের উত্তরটা কিন্তু আমির খসরু সাহেব দিছে। উনি খুব সুন্দরভাবে বলছে সব দল মিলে এটা সিদ্ধান্ত নিবে। আর ডক্টর খলিলুর রহমান সাহেব ওই প্রশ্নের উত্তর দিছে নির্বাচন কবে। উনি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে। ডিসেম্বরে যে নির্বাচনটা যাচ্ছিল সবাই মাথা গরম কইরা,
তারা কিন্তু একটু চুপসে গেছে, কিন্তু চুপসে গেল মেনে নিবে, যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে। দেখেন এতদিন বলতেছিলাম যে উনি প্রতিনিধি পাঠায় লন্ডন থেকে, ওনারা কি বলে বাইরে হিসাবে ওনারা ফোনে কি বুঝায়, এটাতে জমতেছে না ব্যাপারটা, দূরত্বটা দিন দিন বাড়তেছিল। কিন্তু এমন একটা জায়গায় ঠেকে গেছিল যে এই সরকারের আন্ডারে নির্বাচন করব না আমরা। হ্যাঁ, বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারে নির্বাচন করব না। আজকে কিন্তু সেরকম কোনো কথা হয় নাই। দেখেন নেতায় নেতায় বসার পর 1 ঘন্টায় কি কথা হয়েছে ওনাদের মধ্যে জানি না, এটা কেউ কোনোদিন জানতেও পারবো না। তবে কিছু একটা তো হয়েছে, যার জন্য বলছে আমি চেষ্টা করব, বিচারের কার্যক্রম এগিয়ে আনার চেষ্টা করবে, তারপরে নির্বাচন। এখন কথা হয়েছে কি জানেন, দেখেন আমাদের দেশের রাজনীতি আন্তর্জাতিক ময়দানে চলে গেছে। যে আলাপগুলা করার কথা বাংলাদেশে বৈশা, ওই আলাপগুলা এখন হইতেছে লন্ডনে বৈশা। দেশের মাটিতে কিন্তু মীমাংসা হইল না, হইল বিদেশের মাটিতে। বাহ, চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে? ভালো ভাই, ভালো, সব পজিটিভলি নেন। তবে কথা একটা আছে ভাই, বাংলাদেশে কি আর কোনো দল নাই? শুধু বিএনপি আর সরকার, এই দুই পক্ষ বসলি হয়ে যাবে? না না না, এরকম ভাবলে ভুল ভাবনা হবে। ওই যে বলছে যে হইতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে, বিচার যদি আগে আসে, সংস্কার যদি আগে আসে, হইতে পারে, হবে কিন্তু বলে নাই। কেন হবে বলে নাই? দেখেন 2 নেতা বসছিল তো 1 ঘন্টা, বলতে পারতো ঠিক আছে ভাতিজা চাইছেন আপনি যখন দিয়ে দিলাম ফেব্রুয়ারি 12 তারিখ থেকে নির্বাচন, যান দিয়ে দিলাম। এরকম তো বলার ক্ষমতা ওনার নাই, বলতে পারেও না। কারণ কি জানেন, বাংলাদেশে তো আরো দল আছে, তাদের সঙ্গে আলাপ করতে হবে না? সরকার চাইলেই হবে নির্বাচন দিয়ে দেবো বললেই সবাই নাইচা নাইচা নির্বাচনে যাইবো ভোট দিতে? যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের সমাধান তো হইতে হবে আগে, তারপরে নির্বাচন। এর আগে আপনি যতই নির্বাচন দিবার চেষ্টা করেন, যে যাকে কথা দেখ, কোনো কথাই রক্ষা হবে না। দেখেন হাইলাইট হওয়া উচিত ছিল জুলাই সনদপত্র ঘোষণা কয় তারিখে হবে, এই জুলাই মাসেই হওয়ার কথা, এটা হওয়া উচিত ছিল হাইলাইট। এবং আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, যেটা মেইন ডক্টর খলিলুর রহমান সাহেব যেটা নিয়ে কাজ করতেছে, যার জন্য ওনার পদত্যাগ চাইছিল। কিন্তু ওই ভারত থেকেও চাইছিল, ভারতের মিডিয়াগুলো তখন চিৎকার করতেছিল ওনার পদত্যাগের জন্য, কারণ ওই যে সংবিধানে হাত দিছে, সংবিধান তো কিছু চেঞ্জ হবেই। জুলাই সনদপত্র, নির্বাচনের আগে নির্বাচনী সংস্করণ এবং সংবিধান, এই 3টা কাজ তো করতেই হবে, কোনো উপায় নাই। আপনারা যারা ভাবতেছেন ওই যে লন্ডনে বৈশাখ কথা দিয়ে দিছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে, আপনাদের সাথে আমি একমত, কিন্তু ফেব্রুয়ারির আগে ওই 3টা কাজ হইতে হবে। বিচারের রায় আসতে হবে, নরমাল রায় না ভাই, উচ্চ আদালতের রায়, আপিল বিভাগের রায়, সেটা হইতে হবে। এবং এই জুলাই মাসে জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে, এবং জুলাই সনদপত্র ঘোষণার সময় বাংলাদেশের সব দল থাকতে হবে, সবাইকে মেনে নিতে হবে। আর বাংলাদেশের জনগণ তো সাথেই আছে, অপেক্ষায় আছে জুলাই সনদপত্রের। তবে আজকে 13 তারিখ আনলাকি ডে অনেকে বলে, কিন্তু আসলে এটা লাকি ডে। কিন্তু দেখেন লাকি ডে বইলাই 2 নেতার দেখা হইলো, 1 ঘন্টা উনাদের মধ্যে কি আলাপ হয়েছে ওটা যদি জানা যায় তো ভাই, কি জানি একটা আলাপ হয়েছে। তবে এখন অনেকেই বলার চেষ্টা করবে ওই 1 ঘন্টার মধ্যে উনাদের আলাপ হয়ে গেছে যে আমার গ্রামীণ ব্যাংকের একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু ভাতিজা এটা মাথায় রাখো, তারপরে আমাকে কিন্তু একটা এক্সিট পয়েন্ট দিতে হবে, তুমি ক্ষমতা এসে আমার সুন্দরভাবে আবার বিদেশে পাঠাই দিবা, আমারে কিন্তু আটকাইবা না। এই ধরনের কথাবার্তা কিন্তু এখন টক শোতে শুনতে পাবেন যে এগুলাই হয়েছে। না ভাই, এগুলা হয় নাই। ওই 1 ঘন্টা জ্ঞান অর্জন করছে, জ্ঞান। হ্যাঁ, ইউনূস স্যারের কাছ থেকে জ্ঞান নিছে। তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, চেহারা, কথাবার্তা, বসার স্টাইল সবকিছু মিলাইয়া ভাই অল্প হইলেও বুঝতে পারি যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে জ্ঞান নিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনাকে বুঝাই দিছে, দেখ বাবা আমি কিন্তু এই কাজগুলো করতেই হবে আমাকে, আমি না করলে তুমি তো করতে পারবা না, তোমার পক্ষে সম্ভব না, বিদেশি চাপ চলে আসবে, তুমি করতে পারবা না, তোমারে করতে দেবে না, একমাত্র আমিই পারুম। তাহলে আমাকে সময় দাও, ফেব্রুয়ারির মধ্যে যদি আমি এই কাজগুলো শেষ করতে পারি, আমি নির্বাচন দিয়ে দিব। আমি বুঝতে পারি তোমারও তো মুখ রক্ষা হইতে হবে, কারণ তুমি বইলা ভালাইছো ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। ওইভাবে কথা বললে হবে না। উনারে বুঝাই দিছে রক্ত গরম মাথা ঠান্ডা। হ্যাঁ, রক্ত কিন্তু মানুষের গরম থাকে, রক্ত ঠান্ডা হলে তো মানুষ মইরা যায়, কিন্তু রক্ত গরমের সাথে মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। ভবিষ্যতে দেশ যদি চালাইতে চাও, আমার এই বুদ্ধিগুলা মাথায় রাখো। অনেক কিছু বুঝাই দিছে, দেশ যদি চালাইতে চাও রক্ত গরম মাথা ঠান্ডা রাখতে হবে। দেখেন না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাথা ঠান্ডা, কি সুন্দর হাসি মুখে রিসিভ করলো, কথা বললো। এবং এখন দেখেন কোনো আলোচনা নাই, ঝগড়া বিবাদ নাই, আন্দোলন নাই, আর কোনো বিবাদ নাই, অল বিবাদ মীমাংসা হয়ে গেছে, নেতায় নেতায় বসছে। কিন্তু এই 2 নেতার মধ্যে যদি কোনো আপোষনামা হয় দেশ নিয়া, জুলাই গণ অভ্যুত্থান নিয়া, আমরা কিন্তু বুঝতে পারবো, কেউ ছাড় দিবে না। আপনারা শুধু অপেক্ষা করেন, এই 28 তারিখের আপনারা বুঝতে পারবেন, পুরা ঢাকা শহর কাঁপবে, তখন বুঝতে পারবেন জুলাই গণ অভ্যুত্থানের বিচার কারা চায়। এই মাসেরই 28 তারিখে ইসলামিক আন্দোলন বাংলাদেশ চরমোনাই উনি ডাক দিছে, সমস্ত ইসলামিক মাইন্ডের সবাই আসতেছে। উনাদের স্লোগান কি? আগে বিচার তারপরে নির্বাচন, মানে শেখ হাসিনার বিচার তারপরে নির্বাচন, এরকম স্লোগান উঠবে। এই 28 তারিখেই তারেক রহমান সাহেব বুঝতে পারবে, হ্যাঁ আমি যে একা একা খালি নির্বাচন চাই,
উনারা তো নির্বাচনের আগে সংস্কার চায়, বিচার চায়। তাহলে ইউনূস স্যার কোন দিকে যাবে? আমার কথা শুনবে না উনাদের কথা শুনবে? এটা বুঝতে পারবে, কারণ দেখা হয়েছে তো। এই দেখার মধ্যে জানে মিল মহব্বত হয়ে গেছে। এখন উনি ইউনূস স্যারকে বুঝতে পারবে যে কেন ইউনূস স্যার দেরি করতেছে নির্বাচনের জন্য। তারেক রহমান সাহেব নিজেই বুঝতে পারবে 28 তারিখের পরে, এবং এর মধ্যে বুঝা ফেলাবে যে ইউনূস স্যার নিজের ইচ্ছায় নির্বাচন দেরি করতেছে না, উনার উপরে চাপ আছে। আর আমরা যারা আম জনতা, আমাদের কথা তো বাদই দিলাম, আমাদের তো কেউ গণাই ধরে না, আমাদেরও তো চাপ আছে। হ্যাঁ, আমাদের চাপ আছে না ভাই? আর আমাদের চাপটাও কিন্তু সহ্য করতে হয় ইউনূস স্যারকে। উনি সব দিক সহ্য করতে পারে, কারণ উনার রক্ত গরম, মাথা ঠান্ডা। ঠান্ডা মাথায় খেলা যাইতেছে, কেউ কোনো হতাশ হবেন না। এখানে হার জিতের ব্যাপার না। বিএনপি মনে করেন না আমরা হাইরা গেলাম বা জিতা গেলাম, বা অন্য দলও মনে করেন না হার জিতের কোনো ব্যাপার এখানে আছে। এখানে দেশের স্বার্থ ভাই, দেশের জন্য লড়তে হবে। একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। আগের বাংলাদেশ আমরা চাই না, নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এক হইতে হবে। আর ওই 1 ঘন্টার আলাপে ওইটাই মেইন আলাপ হয়েছে ভাই। ইউনূস স্যারের সাথে এখন তারেক রহমান সাহেব থাকবে এবং সব দল থাকবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর উপরালাও কিন্তু এই ব্যবস্থাটাই কইরা দিবে। লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। অনেকটা অবাক করার মতো বিষয়। স্বাভাবিকভাবে ইউনূস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে, আমরা যেভাবে দেখছি, পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে, পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য। যেমন পিনাকি সরাসরি স্পষ্ট করেননি, কিন্তু তার বক্তব্যের সার কথা, মানে পিনাকির ব্যাখ্যা আমার যে, মানে পিনাকি বোঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে। যদিও আমার টেক ভিন্ন, যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির সাথে যে সমঝোতা, যে এখন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মির্জা ফখরুল যেটা বলছেন, এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে আবার ইউনূসকে গালাগালি শুরু করবে। পিনাকি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কয়েকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা আছে এই বৈঠক সফলে। তিনি নাম বলেননি, তবে আমি আসছি সেদিকে। যে কাতারের ভূমিকা আছে, কাতার বুঝিয়ে শুনিয়ে বিএনপিকে সঠিক পথে এনেছে অথবা এই বৈঠক সফল করেছে, অথবা চীনের ভূমিকা, পাকিস্তানের ভূমিকাকেও এখানে গুরুত্বের সাথে পিনাকি দেখানোর চেষ্টা করছেন। এটা আমার ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমে যেটা বলতে চাই দর্শক, এটা এতটা সিম্পল নয় যে তারেক রহমান আসবেন, 1.5 ঘন্টা বৈঠক করবেন, আর তারেক রহমান বলবেন যে স্যার নির্বাচনটা রোজার আগে দিয়ে দেন, মাইক হইছে, আর ইউনূস বলবে যে ঠিক আছে বাবা, রোজার আগে নির্বাচন। এতটা সিম্পল নয় রাজনীতির হিসাব নিকাশ। আর 1.5 ঘন্টায় আলোচনায় সব ঠিক হয়ে যাবে, এটাও নয়। আর প্রফেসর ইউনূস একা সব সিদ্ধান্ত দিবেন, এটাও কিন্তু নয়। আর অনেক বিষয় আছে। এজন্য যতটুকু সমঝোতা হয়েছে সেটা টিকুক বা না টিকুক, এটা নেপথ্যে আরো অনেক কিছু আছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন এই রোজার আগে নির্বাচনের বিষয়ে যে একটা হালকা ঘোষণা আসবে, এখন আবার 12 তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারির। এটা তো আমরা আগেই বলেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে একবার শিরোনাম দিয়ে বলেছিলাম নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে। খালেদা জি আগেও বলেছিল এটা হতে পারে, অনেকেই বলেছে যে এটাই হতে পারে, অনেকে লিখেছে। অতএব দর্শক, অনেক মেকানিজম হয়েছে এতদিনে। তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকটা এটা একটা ফর্মাল প্রক্রিয়া, কিন্তু সিদ্ধান্ত আগেই হয়েছে যে এই বিষয়ে আমরা একমত পোষণ করবো। নেপথ্যে ভূমিকা পালন করেছে কাতার, চীন, পাকিস্তান, ভারত মারা খেয়েছে, এটা বোঝাতে চেয়েছেন। আমরা পিনাকির বক্তব্য একটু লাইন বাই লাইন বিশ্লেষণ করবো। পিনাকি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন, মনে হচ্ছে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত। আর পিনাকির টেক বা তার আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা গুরুত্বের সাথে নিব, কারণ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে কি হচ্ছে এগুলোতে তার অবজারভেশন যথেষ্ট কার্যকর বলে আমরা দেখে আসছি। এজন্য যারা রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে চান তারা পিনাকিকে অবজার্ভ করবেন। এবং এটা আপনারা জানেন যে পিনাকি নিজে ভিডিও বানিয়ে বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করাটা বিএনপির জন্য সবচেয়ে সুইটেবল। পিনাকি এখন ক্রেডিট দাবি করছেন যে আমার কথাই হলো। এখন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে, যদিও বৈঠক আরো আধা ঘন্টা করতে পারতেন, কিন্তু লাগেনি, কারণ সমঝোতা বিদেশিদের মধ্যস্থতা আগেই হয়ে গেছে। এই সমঝোতার সাস্টেইনেবল নয়, ডিউরেবল নয়, ট্রানজিয়েন্ট সমঝোতা। ইন্ডিয়ারে আপাতত পরাজিত করা গেছে, এর মানে বিএনপি ভালো হয়ে গেছে, ভারতের কোল থেকে বের হয়ে এসেছে, এটা পিনাকি বোঝাতে চেয়েছেন। মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিং এর ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র কে? কাতার। এখন বিদেশি রাষ্ট্রের বা অন্য কোনো দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করা অথবা এই বিষয়ে কোনো ভূমিকা পালন করা, অথবা প্রগতিশীল বলতে যা বোঝায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র কাতার। অতএব এই প্রগতিশীল মুসলিম রাষ্ট্র বলতে পিনাকি কাতারকে বুঝিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিঃসন্দেহে মনে আছে একটা গুজব ছড়ানো হয়েছিল যে আমিরে জামাত কাতার সফরে গিয়েছেন গোপনে। এর মানে কাতারে অনেক কিছু হয়, কাতার অনেক অফিস আছে, আফগান ক্রাইসিস এটা কাতারের সমাধান হয়েছে, আরো নানান বিষয় কাতারে সলভ হয়, এরকম এক্সাম্পল আছে। এখানে কাতারকে বুঝিয়েছেন। ইরান ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে, আমাদের পাশে আইসা দাঁড়াইছে,
আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। ম্যাডাম নিজে ইন্টারভিউ করছেন, এটাও আমাদের বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে। তাহলে এখানে ওই ভারতকে পরাজিত করতে এখানে পাকিস্তান এবং চীন, প্রতিবেশী দেশ বলতে চীন, পাকিস্তান, ভারত কিন্তু না। ভারত কিন্তু এখানে পিনাকি, এটা কিন্তু আমি পিনাকির ব্যাখ্যাকে আপনাদের ইন্টেলিজিবল হিসাবে আমি উপস্থাপন করছি। তো এখানে আঞ্চলিক পরাশক্তি হচ্ছে চীন আর প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। তাহলে আজকের বৈঠকের ফলাফল নির্ধারণে ভূমিকা পালন করেছে কাতার, চীন, পাকিস্তান। এটা হচ্ছে নেপথ্যের খেলা, অ্যাকর্ডিং টু পিনাকি, নট অ্যাকর্ডিং টু মি। আমার ঠিক আমি শেষে বলবো যে পিনাকির এই ব্যাখ্যার সাথে কতটুকু একমত। একটা প্রতিবেশী দেশ, একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। এই জন্য ভারতের কনসার্ন ছিল ডিসেম্বর ইলেকশন। কাতার, চীন, পাকিস্তান মিলে ডিসেম্বর সরিয়ে ফেব্রুয়ারিতে আনতে পেরেছে, মানে বিএনপি ভালো হয়ে গিয়েছে, ভারতের কোল থেকে বের হয়েছে, ভারত পরাজিত হয়েছে। এটা হচ্ছে পিনাকির এক্সপ্লানেশন। সকল অন্ধকার কাটে নাই। যখন পুরো দেশ এক হয়ে তখন ইন্ডিয়ার অন্য চাল দেয়। আপনাদের মনে আছে কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে। এই কথার অর্থ হচ্ছে যে বিএনপি আবারও যে কোনো সময় ভারতের কোলে লাফিয়ে উঠতে পারে। এটা আমি বলেছি যে এই যে সমঝোতা ফেব্রুয়ারি যেগুলো সব খাওয়া কথা, এগুলো কিছুই হবে না। বিএনপি এক সপ্তাহ পর ইউনূসকে গালাগালি করবে। এখন তো আল্লাহর রহমত, শুকরিয়া, কত ভালো হুজুর মাওলানা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কিন্তু এগুলো থাকবে না। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূস সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা আছে, তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। সংকট কাটেনি, এর অর্থ হচ্ছে যে বিএনপি যে কোনো সময় আবার ইন্ডিয়ার কোলে চেপে বসতে পারে, ইন্ডিয়ার কথায় নাচতে পারে। আপাতত বিএনপি কাতার, চীন এবং পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দিবে, দেশবাসীকে সতর্ক। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।